জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সবার আগে প্রতিনিধি পাঠানোর কথা জানালো ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইসি সচিব জানান, তফসিল ঘোষণার পর থেকে পর্যায়ক্রমে তারা আসবেন, আর এজন্য ত্রিপক্ষীয় চুক্তি সই হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেবেন তারা। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেড়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে ইসির বৈঠক। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তিনি জানান, ভোট গ্রহণ কর্মকর্তা ও ভোটারদের প্রশিক্ষণ দেবেন তারা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ডক্টর ইউনূস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। এই নির্বাচনে যুক্তরাজ্য সহায়তা দেবে, বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বৈঠক করে নির্বাচন কমিশন সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে। ইসি সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে 150 প্রতিনিধি পাঠাতে ইচ্ছুক ইইউ। ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই সূত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝায় আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিদেশি প্রতিনিধিদের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। আদিবাসী কিশোরী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে ডাকা অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। সোমবার দুপুর 12টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিথিলের এই সিদ্ধান্ত বহাল থাকবে। এছাড়া খাগড়াছড়ি ও গুইমারায় 144 ধারা এখনও বহাল আছে। সেনাবাহিনী টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। এদিকে রবিবার গুইমারার রামসু বাজার এলাকায় সহিংসতায় নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গুইমারার হাফছড়ি ইউনিয়নের আত্রাও মারমা, লিচুবাগান এলাকার আথুইপ্রু মারমা এবং বটতলা পাড়ার খোয়াইচিং মারমা। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে এবং ময়না তদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ সাবের। পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, খাগড়াছড়ির পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত 23 সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হলে এর প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা অবরোধ ডাকে। ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সোমবার তিনি বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করেছে, তাদের অপতৎপরতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ডিএমপির 5টি থানার জন্য প্রশাসনিক ব্যারাক ভবন নির্মাণের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজধানীর আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা পুলিশ স্টেশন, এই 5টি থানার প্রশাসনিক কার্যক্রম এক ছাদের নিচে আনার উদ্যোগ নিয়েছে ডিএমপি। একই সাথে এখানে তৈরি হবে ব্যারাক। এ কারণে পুরাতন রমনা থানায় বহুতল ভবন তৈরি হবে আগামী 15 থেকে 18 মাসের মধ্যে। এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অংশ নেন আইজিপি, ডিএমপি কমিশনার সহ অন্যরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শাহবাগ, মুগদা এবং ভাটারা থানাতেও নতুন ভবন তৈরি হবে। আপনারা দোয়া করবেন, আমরা অন্তত এই 50টা থানাই যেন আমাদের এই সবাই বসবাসের জন্য উপযুক্ত করে নিতে পারি। এছাড়া এই এলাকাটা মোটামুটি বেশ বড়, এখানে যেন আরও একটু ফ্যামিলি কোয়ার্টারও যেন করা যায়, এই জন্য আমরা ব্যবস্থা নেব। পরে সাংবাদিকরা খাগড়াছড়িতে সহিংসতার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো, তবে এই ঘটনার সাথে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তা আপনারা জানেন, কিছু সন্ত্রাসী
পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে। এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকেই ফিরিয়ে আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। প্রথমে চাকরির বিজ্ঞাপন, তারপর ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রলোভন। টার্গেট মূলত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, পরে প্রতারণা করে টাকা হাতিয়ে চম্পট। এরকম একটি চক্রের 5 সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে পিবিআই। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা এই চক্রের প্রধান টার্গেট। প্রতারণার কৌশল হিসেবে প্রথমে পত্রিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিত এই চক্র। প্রথমে চাকরির প্রলোভন, পরে ব্যবসায়িক পার্টনার। এভাবেই ধাপে ধাপে চাকরি থেকে অবসর নেওয়া ব্যাংক কর্মকর্তা হেলাল উদ্দিনের 52 লাখ টাকা হাতিয়ে নিয়ে কলাবাগানের অফিস ছেড়ে পালিয়ে যায় চক্রটি। আমি 21 তারিখ 30 লাখ টাকা নিয়ে আসলাম এবং আমাকে গাড়িতে দিয়ে ব্যাংকে যাইয়ে আমাকে গাড়িতে যেয়ে নিয়ে আসছে আর কি, টাকা সহ ওই আলামিন। পরবর্তীতে 30 লাখ দিয়ে গেলাম। পরবর্তীতে 1 দিন না 2 দিন পর আমাকে বল কি টাকা তো আরও লাগবে। কেন? মানে টাকা তো আমার যা জোগাড় করার কথা ছিল, আমি সব জোগাড় করতে পারি নাই, আরও 20 লাখ টাকা লাগবে। দেখ 20 লাখ লাগবে, আপনি 10 লাখ দিন। আমি আবার 24 তারিখ আবার 10 লাখ দিছি। এই ঘটনায় মামলার তদন্তের সময় চক্রটির মগবাজারের অফিসের সন্ধান পায় পিবিআই। সেখানে অভিযান চালায় সংস্থাটি। একই কায়দায় অবসরপ্রাপ্ত আরেক ব্যাংক কর্মকর্তার 70 লক্ষ টাকা প্রতারণার সময় সংঘবদ্ধ ওই চক্রের এক নারী সদস্য সহ 5 জনকে গ্রেফতার করে পিবিআই। আমার সাথে বলছে যে গরিগুলাই না, তারা ওই যে বসুন্ধরা মার্কেট, তারপরে আপনার ওই যে যমুনা, তারপরে আপনার গুলশান, এই সমস্ত মার্কেট তাদের কাছ থেকে যারা এই এক্সপেন্সিভ গড়িগুলো কিনে নেয়। আমার কাছে আবার এত মানে বলে নাই, টোটাল বলছিল আমারটা আবার একটু অ্যামাউন্ট ছোট, 3 কোটি টাকা, ওনারটা একটু বেশি বলছে। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় পিবিআই। চক্রটি গেল 3 মাসে বিভিন্ন কায়দায় কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কতটা হিপনোটাইজ হলে প্রতারকের কথায় যে নিজের পরিবারের কাউকেই জানায় নাই এবং যার কাছে তার টাকা চাওয়ার কথা না, ওই ধরনের ব্যক্তিদের কাছে টাকা চেয়েও তারা নানাছে। নাতি জামাই, ভাগ্নি জামাই, এরকম নানান ব্যক্তির কাছ থেকে যাদের কাছে টাকা চাওয়ার কথা না, লজ্জার কারণে চাওয়ার কথা না, কিন্তু তাদের কাছ থেকে টাকা সে চেয়ে আনছে, কিন্তু বলেও নাই কী কারণে আনতেছে। সেই পাশাপাশি বসে খুব আদর করে কথা বলা হয়, হাতের উপর হাত রেখে, কোরআন শরীফ রেখে যখন তাকে বোঝানো হয়, অনেক লাভের কথা বলা হয়, অনেক সুযোগ সুবিধার কথা হয়, কাস্টমার দাঁড়ানো আছে, কাস্টমাররা অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, তখন মানুষ মনে করে যে অনেক লাভ, টাকা দিলেই তো টাকা আসতেছে, কোনো ব্যাপার না, এই তো ফর দ্য টাইম বিং 1 সপ্তাহের মধ্যে টাকা আবার চলে আসবে, কোনো ব্যাপার না, হ্যাঁ 2 মাসের মধ্যে টাকা দ্বিগুণ হয়ে যাবে, এইরকম একটা বিষয়। তখন কিন্তু মানুষ প্রলোভনে পড়ে এই কাজগুলো করে। এর আগে জুন মাসে অভিযান চালিয়ে এই চক্রের অন্যতম সদস্য আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মূল হোতা আশরাফুল ইসলাম বাবু ওরফে মাহবুবুর রহমান সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। একটু লাক্সারিয়াস। সাজিদ সরকার, ৭১, ঢাকা। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা দেবীর আরাধনা আর রঙিন উৎসবে মেতে ওঠেন বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা। মহাসপ্তমীর সকালে কলা বউ স্নান এবং পরে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। এরপর দেবীর আরাধনা ও প্রাণ প্রতিষ্ঠা, পূজা শেষে অঞ্জলি। আরও জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। শঙ্খের ধ্বনির সাথে ঢাকের তাল, প্রদীপের আভায় মূর্ছনা আর উলুধ্বনিতে ভক্তের প্রার্থনার আবহে দেবী দুর্গার আরাধনা। মহাসপ্তমীর সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এবং কল্পারম্ভ এবং বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়ার আরাধনা। মন্ত্রপাঠ আর আরতির মাধ্যমে চলে দেবীর বন্দনা। প্রার্থনা করব যেন দেশের মানুষ শান্তিতে থাকে। এখন যে পরিস্থিতি, এতে একটু শান্তিটা খুবই প্রয়োজন। আমাদের বিবেক তো আমাদের দেশে আজকাল খুব কমই দেখা যায়, আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে গেছে। তো সবকিছু শিক্ষা হচ্ছে মা সরস্বতীই দেন, তাই মা দুর্গা থেকে আজকে এই প্রার্থনাই থাকবে। কলাগাছ সহ 9টি উদ্ভিদের পাতা একসাথে বেঁধে এবং আসন, বস্ত্র, চন্দন ও ধূপ দিয়ে পূজা করেন ভক্তরা।
পূজা শেষে দেবীর পায়ে দেয়া হয় পুষ্পাঞ্জলি। আজকে নবপত্রিকা প্রবেশ ছিল। নবপত্রিকা হচ্ছে 9 ধরনের ঔষধি উদ্ভিদের সমাহার, যেটি মানুষের কল্যাণে, অসুবিধায় এবং মানুষের উন্নয়নে আমরা সবসময় ব্যবহার করে থাকি। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন। আর নানান আনন্দ পরিকল্পনায় সাজানো হয়েছে দর্শনার্থীদের উদযাপনের চিত্রকাহন। ফ্রেন্ডদের সাথে, মা বাবা, তারপর হচ্ছে পরিবারের সবার সাথে হচ্ছে যতগুলো পূজা মণ্ডপ দেখা সম্ভব হবে সবগুলো দেখব। অষ্টমী তিথিও আমরা এখানে উদযাপন করব। আর নবমী দশমী হচ্ছে আপনার হচ্ছে পারিবারিকভাবে অন্য জায়গায় করা হবে। আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, আইসক্রিম খাবো, আরো অনেক মজা করব। মহাসপ্তমীর ধর্মীয় সব আনুষ্ঠানিকতা শেষে মহামায়ার কাছে বিশ্বের সকল মানুষের জন্য মঙ্গল কামনা করে ভক্তদের প্রার্থনায় ছিল সর্বদা শান্তির বার্তা। এক অসাম্প্রদায়িক আবহে পূজার বাকি কদিন উদযাপিত হবে বলে সেই প্রত্যয় ছিল ভক্তদের কণ্ঠে। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। নবপত্রিকা প্রবেশ আর চক্ষুদানে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। রাজধানীর উত্তরা সার্বজনীন মন্দিরে সপ্তমীর বিহিত পূজা শেষে দেবীর পায়ে ভক্তরা দিয়েছেন অঞ্জলি। সন্ধ্যায় হবে দেবী দর্শন। খোরশেদ আলমের ক্যামেরায় মহাসপ্তমী পূজার আরও খবর জানাচ্ছেন পার্থ সঞ্জয়। মহাসপ্তমীতেই মণ্ডপে জাগ্রত হলেন দেবী দুর্গা। মন্ত্রের ধ্বনি আর ঢাকের মূর্ছনায় চক্ষুদানে মিশে থাকলেন মৃন্ময়ী দেবী চিন্ময়ী হয়ে। এর আগে নবপত্রিকা অর্থাৎ 9টি উদ্ভিদে দেবীকে কল্পনা করে গাঁথা বৃক্ষগুচ্ছকে শ্বেত অপরাজিতার মালা পরিয়ে স্নান করানো হয়। এরপর ঠাঁই দেওয়া হয় দেবীর ডান পাশে। কল্পনা ভিত্তিক এই 9টা জিনিসের মধ্যে মা ধরিত্রীতে বিভিন্ন দ্রব্যাদির সাথে সংযুক্ত এবং সংযুক্ত থাকে, তাকে আমরা পূজা হিসেবে তাকে বরণ করে নিচ্ছি। মনস্কাম ধনধান্য শত্রুক্ষয়। মহাসপ্তমীর সকালে দেবী আরাধনায় প্রাণিত ভক্তের হৃদয়, মনে উৎসবের সবটুকু রং। মায়ের কাছে প্রার্থনা হচ্ছে আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, তো যত সমস্যাগুলো আসছে তো মা যাওয়ার সময় যাতে সব নিয়ে যায়, যত আসরিক শক্তিগুলো আসছে। আমার বাবা মা দুজনেই উত্তরাতে থাকে, ওদের কাছে এসেছি। মার কাছে প্রার্থনা যে বছরটা যাতে অনেক সুন্দর যায়, আমাদের সবার যাতে মঙ্গল হয়, আমার নতুন পরিবার। খুব ভালো লাগছে, মার কাছে প্রার্থনা করি মা যেন আমাদেরকে জনম জনম করে মার চরণে নিবেদিত করে। উত্তরা সার্বজনীন মন্দিরে সন্ধ্যার পূজায় থাকছে নানা আয়োজন। সন্ধ্যায় প্রায় 1 ঘন্টা ব্যাপী আরতি প্রতিযোগিতা হবে। আরতি শেষ হলেই আমরা আমাদের পাশে সাংস্কৃতিক মঞ্চ দেখছেন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনীও আমরা নিয়োগ করেছি। পূজা শেষে মন্ত্রের পবিত্র উচ্চারণে দেবীর পায়ে ভক্তের অঞ্জলি। চক্ষুদান শেষে সপ্তমী বিহিত পূজার ভক্তের অঞ্জলি। সন্ধ্যায় হবে দেবী দর্শন। ভক্তের আকাঙ্ক্ষা মায়ের আশীর্বাদের আলো ধরিত্রীকে মঙ্গলময় করবে। পার্থ সঞ্জয়, ৭১, উত্তরা সার্বজনীন মন্দির, উত্তরা, ঢাকা। দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এদিকে পূজা উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করেছে কোস্টগার্ড। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা সুরক্ষায় নিয়োজিত প্রায় সব বাহিনী বাড়িয়েছে তৎপরতা।
সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কথা বলেন তিনি। পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, সামনে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে র্যাব। দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো খবর আসে সেটি অন্তত যাচাই করার মতো সময় আমাদেরকে দিবেন। যদি ওই খবর মিথ্যা হয় তবে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর যদি সত্যি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এই গুজবকারীরা যাতে কোনোভাবেই সফল না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে উপকূলীয় এলাকায় পূজার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। এই বাহিনী ঢাকা জোনে 43টি, পূর্ব জোন চট্টগ্রামে 56টি, পশ্চিম জোন মোংলায় 45টি ও দক্ষিণ জোন ভোলায় 80টি সহ মোট 224টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। কোস্টগার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম আমরা চালু রেখেছি বিগত 15 সেপ্টেম্বর হতে। বিশেষ করে 28 সেপ্টেম্বর হতে প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই রোডে নিরাপত্তা টহল দল এবং পানিপথের বিশেষ ডুবুরি দল মোতায়েন থাকবে। ধর্মীয় উৎসব বাঙালির সম্প্রীতির বন্ধন। এই বন্ধন সুরক্ষায় দেশি বিদেশি সকল ষড়যন্ত্রই রুখে দিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তারা। সাজিদ সরকার, 71, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন, এমনকি তাদের দেয়া হয়নি সুচিকিৎসাও। সোমবার এমন অভিযোগ করেছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশ নেন তারা। কলেজটির অধ্যক্ষ সামনের লড়াইয়ের জন্য তরুণদের তৈরি হওয়ার তাগিদ দেন। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। জুলাই আন্দোলনে কিশোর তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ওইসব শিক্ষার্থীরাই বিদায় করে দেয় এক দশকের স্বৈরশাসনের। ওই আন্দোলনে যারা অংশ নিয়ে বেঁচে ফিরেছেন সেই শিক্ষার্থীরাই কেমন আছে এখন? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক সেমিনারে অংশ নেন এরকম 21টি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা। অধিকাংশ শিক্ষার্থী জুলাই আন্দোলনের ভয়াবহতার স্মৃতিচারণ করেন। রাজপথের স্মৃতি মনে পড়লে এখনও মাঝে মধ্যেই তারা আটকে ওঠেন। অনেক কিছু শিখতে পারছি যেটা শেখার কথা ছিল না। এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জুলাই মুভমেন্টের সময় আমরা যারা ট্রমাটাইজড হয়েছি as a nation we became more tolerant to handle these sort of issues, right? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মনে করেন সামনের দিনে তরুণদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সমাজের একটা বড় অংশ এখনো পর্যন্ত তাদের অন্যায়টা স্বীকার করেনি। তো সেরকম একটা প্রেক্ষাপটে আমাদের যুদ্ধ কিন্তু থেমে যায়, সামনে কিন্তু আরও যুদ্ধ আছে। সেই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে তরুণরা দেশকে ভালো অবস্থায় আনলেও রাজনীতিকরা পরিস্থিতি জটিল করছে বলেও মন্তব্য করেন তিনি। সমাজে যখন মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বিনিয়োগ করে গ্যারান্টির নামে ক্যাপাসিটি পেমেন্ট বা বিদ্যুৎ না বেচেও টাকা নেয়া, অপরিকল্পিতভাবে যত্রতত্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই খাতে এভাবেই লুটপাট হয়েছে লাখো কোটি টাকা। দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে বিচার করতে হবে। সোমবার ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সেমিনারে এমন অভিমত দেন জ্বালানি বিশেষজ্ঞ ও রাজনীতিকরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। এই ড্যাশবোর্ডটা পাবলিকলি অ্যাভেলেবল। 2024-25 অর্থবছরে বিদ্যুতে ভর্তুকির প্রস্তাব করা হয় 40,000 কোটি টাকা এবং গ্যাসে 7,000 কোটি টাকা। এই ভর্তুকি সাধারণ ভোক্তার কোনো কল্যাণে নয়, বরং স্বার্থান্বেষী ব্যবসায়ীরা লাভ করবে। প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি নিয়ে রাজনৈতিক দলের সংলাপে এসব তথ্য তুলে ধরে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। লোকসান বাবদ সরকারই দেখিয়েছে
40,000 কোটি টাকা বছরে। এ সময় সংগঠনটির জ্বালানি উপদেষ্টা বলেন, এই খাতে বিগত সরকার নির্বিচারে লুণ্ঠনকারীর ভূমিকায় অবতীর্ণ হয় এবং ভর্তুকি নামে জনগণের টাকা লুট করেছে বলেও অভিযোগ তার। আপনারা কম বেশি ব্যবসা করেন আর না করেন, ব্যবসার সম্পর্কে জ্ঞান থাকুক আর না থাকুক, একটা স্ট্যান্ডার্ড ব্যবসায়ী কত মুনাফা করতে পারে, সরকার তাকে কত মুনাফা দিতে পারে, তার কাছ থেকে বিদ্যুৎ কেনার সময়, তার কাছ থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস কেনার সময় সরকারি স্ট্যান্ডার্ড অনুযায়ী, বিআরসির স্ট্যান্ডার্ড অনুযায়ী কম বেশি 7%, এদেরকে দেওয়া হয়েছে 18%। জনবান্ধব জ্বালানি নীতির উপর জোর দিয়ে সেমিনারে রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আগের সরকারের লোকজনের স্বার্থ রক্ষায় ব্যস্ত। 24-এর যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে পূর্বের যে নীতি, সেই নীতির কি কোনো পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে? এক্ষেত্রে যে লুটপাট, এটা একটা হাঙ্গর কুমিরের লুটপাট। জনবান্ধব জ্বালানি নীতি সেটা করতে হবে শতভাগ আমাদের মালিকানায় রেখে, এবং অর্থনৈতিক দুর্বৃত্তায়ন দূর করার ধারায় যেই করতে হবে, এইটা ছাড়া অন্য কোনো পথে এর সমাধান আছে বলে আমরা মনে করি না। জ্বালানি খাতের চিহ্নিত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে কেন, সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। যারা এই খাতে দুর্নীতি করেছে, আমি মনে করি আমাদের জ্বালানি উপদেষ্টার উচিত হবে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য না দিয়ে, যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা। এই দুদকের চেয়ারম্যানদেরকে যে আল্লাহর হস্তে আমরা বানাইলাম, ট্যাক্সপেয়ারদের টাকা দিয়ে ওনাদের 16 বছরের বঞ্চনার সুযোগ সুবিধা ফিরায় দিলাম, ওনারা কেন এনার্জি সেক্টরের এই দুর্নীতি অ্যাড্রেস করছেন না? তাহলে আমাদের প্রশ্ন তো খুব পরিষ্কার যে আসলে আপনারা গণ অভ্যুত্থানের শত্রু আকারে কাজ করছেন। বাণিজ্যিক নয়, সেবা হিসেবে উন্নয়ন নিশ্চিত করে এই খাত থেকে সরকারের মুনাফা বন্ধের আহ্বান জানানো হয় আলোচনায়। আমাদের রাজনীতিবিদদের কমিটমেন্ট থাকতে হবে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি। সৈকুস সাদিক, 71, ঢাকা। ঋণের অভাব, ইমেজ ও ব্র্যান্ডিং দুর্বলতা সহ নানা কারণে রপ্তানিতে ভালো করতে পারছে না ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠান। ব্র্যান্ডিং কৌশল উদ্ভাবনে সরকারি বেসরকারি খাত দুপক্ষকে এগিয়ে আসতে হবে। দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। রুহুল আমিনের রিপোর্ট। পাট বাংলাদেশের সোনালী আঁশ। একসময় বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবস্থান ছিল এ পণ্যের। পরিবেশ রক্ষার অংশ হিসেবে বিশ্বব্যাপী এখন পাট পণ্যের জয় জয়কার। বাংলাদেশের কাঁচা পাট কিনে পণ্য বানিয়ে বিলিয়ন ডলার ব্যবসা করছে ভারত। কিন্তু শত আলোচনা, গোলটেবিল আর বক্তৃতাবাজি করেও পাটের সুদিন ফেরানো যায়নি। এই জুট সেক্টরটা আমাদের নিজস্ব সেক্টর হলেও আমরা কিন্তু ইন্টারন্যাশনালি এটাকে ব্র্যান্ডিং করতে পারিনি আজ পর্যন্ত। যেমন ইন্ডিয়া করেছে, জুট ইন্ডিয়া করে, কিন্তু আমরা এরকম যদি করতে পারি, ইকো জুট অথবা বাংলা জুট। শুধু পাট পণ্য নয়, জিআই সহ আরো অনেক পণ্য তৈরি করে সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো, কিন্তু রপ্তানিতে ঠিকভাবে জায়গা করে নিতে পারছে না। ঢাকা চেম্বারের বিশ্লেষণে অপর্যাপ্ত অবকাঠামো, আইনি জটিলতা সহ নানা কারণে সম্ভাবনা কাজে লাগছে না। সিএমএসএমইদের আন্তর্জাতিক বাজারে শক্তিশালী ও টেকসই ব্র্যান্ড তৈরি করতে হলে তাদের জন্য কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। সিএমএসএমই কে স্থানীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি সার্টিফিকেশন যেমন আইএসও স্ট্যান্ডার্ডস অর্জন সহায়তা করা প্রয়োজন। এছাড়া কাস্টমস, লাইসেন্সিং এবং ডকুমেন্টেশন প্রক্রিয়া সহজ করা। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের 90%ই ক্ষুদ্র, ছোট ও মাঝারি সিএমএসএমই। রপ্তানিতে এ খাতের অবদান 25%। ব্যবসায়ীরা বলছেন, কর্মপরিবেশের উন্নতি, ব্র্যান্ডিংয়ে যথাযথ উদ্যোগ নিতে পারলে রপ্তানির বড় শক্তি হবে সিএমএসএমই খাত। আমাদের হিউজ অপরচুনিটি সামনে আসছে, বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে বিশ্ব রাজনীতির মধ্যে যে পরিবর্তন, চায়না থেকে বেরোয় আসা, সেক্ষেত্রে বিশেষ করে হ্যান্ডমেড প্রোডাক্ট এবং সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট, এই ক্যাটাগরিতে যে কয়টা প্রোডাক্ট তৈরি করা সম্ভব বাংলাদেশের পক্ষ থেকে, সেটা আগামীতে একটা বড় সম্ভাবনা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বেরিয়ে যাওয়া আর বেশি দূরে নয়। তখন রপ্তানিতে বেড়ে যাবে শুল্ক, বাড়বে প্রতিযোগিতাও। আমরা চিন্তা করছি ইপিবিতে একটি সিএমএসএমই হেল্প ডেস্ক অচিরেই চালু করার জন্য আমরা উদ্যোগ নিতে যাচ্ছি। এবং শুধু এটাই না, আমরা আমাদের স্টেক হোল্ডারদের যদি সমর্থন পাই, আমরা একটি রপ্তানি ইকোসিস্টেম নেটওয়ার্কও তৈরি করব। বিশ্ববাজারে অবস্থান শক্ত করতে মানসিকতা পরিবর্তনের আহ্বানও জানান এই কর্মকর্তা। সরকারি ভর্তুকি সমর্থন নিয়ে। রুহুল আমিন, 71, ঢাকা। দেশের বাইরের খবর।
ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 41 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 18 জন নারী, 13 জন পুরুষ ও 10 জন শিশু রয়েছে। এদিকে পদদলনের ঘটনায় প্রশাসন মামলা করলেও সেখানে বিজয় থালাপতির নাম নেই। তবে তাতে আসামি করা হয়েছে কেবল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকের দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের। এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার 24 ঘন্টার পরও বিজয়ের দল টিভিকের কোনো নেতাকে দেখা যায়নি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে বা নিহতদের পরিবারের কাছে। বিজয় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে 20 লাখ রুপি ও আহতদের 2 লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি চেন্নাইয়ের নিজ বাড়িতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেও ঘটনাস্থলে যাননি। এ নিয়ে তীব্র সমালোচনাও হচ্ছে। অন্যদিকে রাজ্যে ক্ষমতাসীন দল ডিএমকের ছাত্র সংগঠনের সদস্যরা বিজয়ের বাড়ির কাছে বিক্ষোভ করেছে।